বিরোধী দলের পক্ষ থেকে যে বিএনপি গণভোটের রায়টি বাস্তবায়ন করতে চাচ্ছে না, তারা এক ধরনের গড়িমসি করছে। এবং কিছুক্ষণ আগে সাজ্জাদ আলীও বলছেন যে কিভাবে গণভোটের রায় বিএনপি বাস্তবায়ন করবে সেটিও তারা পরিষ্কার করছে না। না, বিএনপি আপনার জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। বিএনপি একবারও বলে নাই যে আমরা জুলাই সনদ বাস্তবায়িত করব না। বিএনপি একবারও বলে নাই যে আমরা সংবিধানে পরিবর্তন আনবো না। বিএনপি একবারও বলে নাই যে আমরা আপনার প্রয়োজনীয় সংস্কার সাধন করব না। সংস্কার আপনার আপনার রাষ্ট্রের সকল ক্ষেত্রে সংস্কার এবং আপনার বিএনপি কিন্তু আপনার এই জুলাই সনদের বহু আগেই বিএনপির পক্ষ থেকে আপনার 31 দফা সংস্কারের কর্মসূচি কিন্তু হাজির করেছে। তারও আগে আপনার ম্যাডাম খালেদা জিয়া উনি কিন্তু আপনার ভিশন 2030 উনি কিন্তু জাতির সামনে উনি পেশ করেছেন। ফলে বিএনপি আগাগোড়াই সংস্কারের পক্ষে, বিএনপি আগাগোড়াই সংবিধানের গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে, বিএনপি আগাগোড়াই রাষ্ট্রের সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে পরিবর্তনের পক্ষে। এখন আপনার গত 12 তারিখ আপনার জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং একটা উৎসবমুখর পরিবেশে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে এই জাতীয় সংসদ গঠিত হয়েছে। 2014 জাতীয় সংসদের সাথে কিন্তু এই জাতীয় সংসদকে তুলনা করা যাবে না, 2018-24-এর সাথেও তুলনা করা যাবে না। একেবারেই আপনার জনগণের প্রত্যক্ষ ভোটে এই জাতীয় সংসদ গঠিত হয়েছে এবং এই জাতীয় সংসদে আপনার সংখ্যাগরিষ্ঠ আসনে আপনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি আপনার সরকার গঠন করেছে এবং আপনার বিরোধী দল আপনার জামাতের নেতৃত্বে বিরোধী দল তারাও একটা শক্তিশালী অবস্থান নিয়েই কিন্তু এই সংসদে অবস্থান করছে আর কি। আমি মনে করি যে আপনার সংসদ তার যাত্রা শুরু করলো। সংসদকে আপনার সময় দিতে হবে এবং আপনার অস্থিরতার কোনো আপনার সুযোগ আছে বলে আমি মনে করি না, ধৈর্য হারাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, সহনশীলতার কোনো বিকল্প আছে বলেও আমি মনে করি না। আমাদের সকলকে যারা সংসদের ভেতরে যারা আমরা আছি, সরকারি দল বিরোধী দল, আমাদের সকলকেই আপনার দায়িত্বশীল আচরণ করতে হবে, সহনশীলতার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনারটা আমাদের জুলাই সনদের আপনার বাস্তবায়ন এটি সম্ভবপর করে তুলতে হবে। আপনার 11 দলীয় জোট তারা আপনার মাঠে কর্মসূচি দিয়েছে এবং আপনার এই কর্মসূচিতে আমাদের আপনার বিচলিত হওয়ার কিছু নাই, আমাদের এই শঙ্কিত হবার কিছু নাই। হ্যাঁ, জোট হিসাবে রাজনৈতিক দল হিসেবে তারা সংসদের ভেতরে তারা তাদের বক্তব্য তুলে ধরবেন এবং সংসদের বাইরে মাঠেও তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। এটা নতুন কিছু না। আমরা আশা করি যে আপনার জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে গত 12ই ফেব্রুয়ারিতে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আপনার যে জাতীয় সংসদ গঠিত হয়েছে, এই জাতীয় সংসদটা যেন আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের আপনার কেন্দ্রবিন্দুতে আপনার পরিণত হয়, তার জন্যে আমাদের যত্নবান থাকতে হবে, তার জন্য আমাদের সকলকে আপনার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি আশা করি যে মাঠে আপনার 4 দিনের কর্মসূচি, 5 দিনের কর্মসূচি, বিক্ষোভের কর্মসূচি যাই দিক না কেন, আমি আশা করি যে শেষ পর্যন্ত সংসদের ভেতরেই আপনার সকল ইস্যুর আপনার যৌক্তিক ন্যায্য নিষ্পত্তি হবে বলে আমি আশা করি, আমি বিশ্বাস করি। সংবাদ সম্মেলন করছিলেন 11 দলীয় জোটের পক্ষের নেতারা, তারা সেখানে জামাত ইসলামের যিনি সেক্রেটারি তিনি বলছিলেন যে বিএনপি বর্তমানে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তার জন্য দায়ী এবং তাকেই সমাধান করতে হবে। প্রথমত হচ্ছে আপনারা রাজনৈতিক সংকট তৈরি করেছেন কিনা এটাই হচ্ছে আপনার কাছে জানতে চাই। আর ব্যারিস্টার সাজ্জাদ আলীর কাছে একই প্রশ্ন যে আপনারা কি ধরনের রাজনৈতিক সংকট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটি বিএনপির বা দেশের জন্য সেটি ক্ষতিকর? ধন্যবাদ। রাজনৈতিক সংকট বলতে জুলাই যখন একটা অন্তর্বর্তী সরকার হলো, তারপর তো সংস্কার নিয়ে অনেকগুলো কমিটি হলো। প্রতিটা কমিটি কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের সাথে বসার পরে তারা কিন্তু প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনের আলোকে কিন্তু একটা আরেকটা সবাই মিলে আরেকটা সংস্কার কমিটি হলো, যেখানে জুলাই সনদ হলো।
তার মানে হচ্ছে এটা বিগ একটা রিসার্চ হয়েছে প্রতিটা ইস্যু নিয়ে। এখন হয়তো সেই রিসার্চগুলোতে ভুল থাকতে পারে, আপত্তি থাকতে পারে, আপনার মতৈক্য থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু আপনি যখন সংখ্যাগরিষ্ঠতা পেলেন তখন আপনি বেমালুম ভুলে গেলেন সেই আপনার দেওয়া ওয়াদাগুলো। আপনি ধরেন, আপনি যদি ধরেন এটা ধরলাম না রাষ্ট্র, আপনি যদি কোনো বন্ধুর সাথেও তো একটা সাদা কাগজের চুক্তি করেন, সেটাও কিন্তু একটা ভিত্তি আছে। আপনি ধরতে পারেন যে সেটা কোনো লিগ্যাল ভিত্তি নাই, নৈতিক ভিত্তি তো আছে। এখন আপনারা যখন একটা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেন একটা ইস্যুতে, সেগুলোতে রাষ্ট্রের জন্যই তো, কোনো রাজনৈতিক দলের জন্য না, কোনো ব্যক্তির জন্য না, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই তো এই সংস্কারগুলো। সেখানে ভুল থাকতে পারে, এখন আপনি বলবেন এটা ভুল, এটার পরিবর্তে এটা বেটার, সেটা উপস্থাপন করেন। আপনারা করছেন কি, 133টা অর্ডিন্যান্স ওনারা দিয়ে গেলেন, তার মধ্যে 120টা আপনারা অনুমোদন করছেন, বাকি 10টা আপনারা ল্যাপস করছেন। ল্যাপস করছেন কোনগুলো? ল্যাপস করছেন জুলাই সনদ, ল্যাপস করছেন কোনটা? সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি সচিবালয়, ল্যাপস করছেন কোনটা? জাজেস অ্যাপয়েন্টমেন্ট ইস্যু, যেগুলো আপনার বিপক্ষে যেতে পারে। ল্যাপস করছেন কোনটা? দুর্নীতি দমন ইস্যু অর্ডিন্যান্সটা। ল্যাপস করছেন কোনগুলো? আরও যেগুলো আপনাদের বিপক্ষে যাচ্ছে ক্রমান্বয়ে, এগুলো আপনাদের, এগুলো কেন করছেন? কারণ এগুলো আপনাদের শাসক থেকে শোষকে পরিণত হওয়ার যে এই প্রসিডিউর, সেখানে আপনাকে গ্রাপস করবে, আপনার হাতকে মুষ্টি করে ধরে রাখবে, এই পথটাকে স্টপ করে দেবে বিধায় আপনি এই কাজ, এইগুলোকে আপনি স্টপ করছেন। এখন আপনি আপনার যদি সুইট উইল অনুযায়ী আপনার যেটা পক্ষে যায় সেটা আপনি নিচ্ছেন, যেটা আপনার বিপক্ষে যায় সেটাকে আপনি বিবর্জন করছেন সংবিধানের দোহাই দিয়ে, তাহলে তো হবে না। আপনাকে বলতে হবে এটাতে এই ভুল আছে, সেটাতে এই সংস্কারগুলো আমি করে এটা আমি এতদিনের মধ্যে আনবো। এটা আপনি জেন্টলম্যান কমিটমেন্ট করতে হবে। এটা তো এভাবে নয় ছয় করলে তো হবে না। এখানে যে জিনিসটা হচ্ছে, আমরা সবসময় মানে অ্যাপ্রিহেন্ড করছি আরেকটা স্বৈরাচার তৈরির পথ উন্মোচন হয়ে যাবে, যার কারণে এই রাজনৈতিক যে সংকটটা দেখা দিচ্ছে, যেহেতু বিএনপির অনিচ্ছার কারণে এই গর্তগুলো তৈরি হচ্ছে, বিএনপিকে এটা সমাধান করতে হবে, তাদেরকে বলতে হবে সলিউশনটা তারা কিভাবে করতে চায়। ধন্যবাদ। জনাব বাবুল, সমাধান না, আমরা আপনার সংসদে কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের আপনার বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আপনার ঐকমত্য কমিশনে আপনার বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, জনাব সালাউদ্দিন আহমেদ, উনি ওনার বক্তব্যে সংসদে প্রস্তাব দিয়েছেন যে আসুন আমরা সংসদে আপনার অংশগ্রহণকারী সকল দল মিলে, অর্থাৎ আপনার সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র সদস্যরা মিলে আমরা একটি সংবিধান আপনার পরিবর্তনের জন্যে একটি কমিটি গঠন করি, এবং সেই কমিটি আপনার সংসদের ভেতরে আলোচনা করবে, এবং সংসদের বাইরে সংবিধান বিশেষজ্ঞদের সাথেও ওই কমিটি আপনার নানা পর্যায়ে আপনার আলোচনা করে আপনার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীগুলো আপনার বিল আকারে আপনার সংসদে উত্থাপন করে সংবিধানের প্রয়োজনীয় আপনার সংশোধনী আপনার টানবে। তো ফলে আপনার বিএনপি কিন্তু একবারও বলে নাই যে আমরা জুলাই সনদের বিরুদ্ধে, একবারও কিন্তু বলে নাই যে আমরা সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তনগুলোর বিরুদ্ধে। সংবিধানের আপনার প্রয়োজনীয় পরিবর্তনটা কি? প্রয়োজনীয় পরিবর্তনটা হলো সংবিধানটাকে গণতান্ত্রিক করা। সংবিধানে আপনার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করা, সংবিধানের অগণতান্ত্রিক ধারাগুলোকে আপনার বাদ দিয়ে দেওয়া বা বাতিল করে দেওয়া, সংবিধানের আপনার মৌলিক নীতিতে পরিবর্তন আনা, মৌলিক কাঠামোতে পরিবর্তন আনা। অর্থাৎ জুলাই সনদটা কি? জুলাই সনদে আপনি দেখবেন, জুলাই সনদে আপনার অনেক বিষয়ে আপনার সকল রাজনৈতিক দল তারা একমত হয়েছে। যেসব বিষয়ে জুলাই সনদে আমরা একমত হয়েছি, আপনার সেই সব বিষয়ে কিন্তু বিএনপি আপনার সেসব বিষয়ে আপনার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনতে কিন্তু বিএনপি কিন্তু অঙ্গীকারাবদ্ধ, এবং বিএনপি কিন্তু বারবার বলছে যে আমরা জুলাই সনদের ওই অংশে, যে অংশে আমরা একমত হয়েছি, ওই অংশের আপনার পুরো বাস্তবায়নটা আমরা চাই, এবং আমরা অক্ষরে বাস্তবায়ন আমরা চাই। বিএনপি কিন্তু এভাবেই বলছে আর কি।
আবার জুলাই সনদেই কিন্তু আবার বিএনপিকে আবার ওই সুযোগ দেওয়া আছে যেই আপনার যেসব ইস্যুতে বিএনপি আপনার একমত হতে পারলো না, বিএনপি বিগত জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী ইস্তাহারে সেই বিষয়গুলো বিএনপি উল্লেখ করেছে ইস্তাহারে, এবং বিএনপির ইস্তাহারের পক্ষে বিএনপির পক্ষে জনগণ রায় দিয়েছে। আর বিএনপির দায়িত্ব হচ্ছে বিএনপি গত জাতীয় সংসদ নির্বাচনে তার ইস্তাহারের মধ্য দিয়ে জনগণের কাছ থেকে যে সম্মতি নিয়েছে, জনগণের কাছ থেকে যে রায় নিয়েছে, সেই রায় এবং সেই সম্মতিও কিন্তু বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। ফলে যেসব ইস্যুতে বিএনপি একমত হয়েছে আপনার জুলাই সনদে, সেই সব ইস্যুর পরিপূর্ণ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ, এবং বিএনপি সংসদে বসে সকলের সাথে আলাপ আলোচনা করে সেসব আপনার সুপারিশ, সেসব ইস্যু বাস্তবায়ন করবে। আর যেসব ইস্যুতে বিএনপি একমত হতে পারে নাই এবং নির্বাচনী ইস্তাহারের মধ্য দিয়ে যেসব ইস্যুতে জনগণের রায় এবং জনগণের সমর্থন বিএনপি লাভ করেছে, বিএনপি জনগণের সেই সব ইস্যুতে জনগণের রায় এবং সমর্থনকে বিএনপি সম্মান দেখাবে। বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশগুলো হচ্ছে আপনাদের পক্ষে গিয়েছে, সেগুলো আপনারা ঠিকই বাস্তবায়ন করছেন বা সেগুলো নিয়ে আপনাদের কোনো ধরনের আপত্তি নেই, কিন্তু যেগুলো দিয়ে হচ্ছে আপনাদের এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে এক ধরনের বাধা মনে হবে, সেগুলো নিয়ে আপনারা হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে আসলে সেটি সংস্কার বা পরিবর্তনের জায়গাটি করছেন না। আপনার বিগত আপনার অন্তর্বর্তী সরকারের আপনার সাকল্যে 133টা অধ্যাদেশ এই সংসদে আপনার উত্থাপন করা হয়েছে নিয়ম মাফিক নির্দিষ্ট সময়ের মধ্যে উত্থাপন করা হয়েছে। এবং এই এবং আপনার সংসদে কিন্তু আপনার এই 133টা অধ্যাদেশ নিয়ে আপনার আলাপ আলোচনা করার জন্যে, বিল আকারে সংসদে উত্থাপন করার জন্যে একটি সংসদীয় বিশেষ কমিটিও কিন্তু আপনার গঠন করা হয়েছিল। এবং সেই সংসদীয় বিশেষ কমিটির পক্ষ থেকে আপনার কমিটির প্রধান উনি আপনার সংসদে উনি আপনার রিপোর্ট উত্থাপন করেছেন, এবং সেই রিপোর্টে 133টা অধ্যাদেশের মধ্যে 98টা অধ্যাদেশের প্রস্তাবে কিন্তু আপনার কমিটি কিন্তু একমত হয়েছে আর কি। বাদ বাকি আপনার 15টি আপনার অধ্যাদেশ আপনার সংশোধিত আকারে আপনার উত্থাপন করা হবে, এবং বোধহয় কয়েকটি 3টি কি 4টি অধ্যাদেশের ব্যাপারে বিএনপি আপনার এটাকে রহিত কিংবা হেফাজত করার আপনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং ওইসব ইস্যুতেও আপনার ধরেন যে আপনার বিচার বিভাগের আপনার স্বাধীনতা, সর্বোচ্চ আদালতের স্বাধীনতা, বিচারপতিদের নিয়োগ ইত্যাদি, কিংবা আপনার গুম কমিশন, মানবাধিকার কমিশন ইত্যাদি ইস্যুতেও কিন্তু বিএনপি কিন্তু বলেছে যে আমরা আপনার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, এবং বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা যাবে না। বিএনপি একথাও বলে নাই। বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে বিএনপি আপনার কোনো নীতি প্রণয়ন করা যাবে না, কিংবা আপনার নিরপেক্ষভাবে যোগ্যতার বিচারে উচ্চতর আদালতে বিচারপতি নিয়োগ দেওয়া যাবে না। বিএনপি কিন্তু এই কথাও বলে নাই। বিএনপি এই জায়গাটাতে আপনার সময় নিয়ে অধিকতর আলাপ আলোচনা সাপেক্ষে কি করে বিচার বিভাগকে আপনার স্বাধীন করা যায়, কি করে বিচার বিভাগের জন্য একটা স্বাধীন আপনার সচিবালয় প্রতিষ্ঠা করা যায়, কি করে আপনার একটা নীতি অনুসরণ করে বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া আপনার সম্পন্ন করা যায়, কি করে গুম কমিশন এবং মানবাধিকার কমিশনের মধ্যে একটা সমন্বয় সাধন করা যায়। বিএনপি কিন্তু এই কথাগুলো কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু বলেছে। ফলে আমার মনে হয় যে আপনার বিএনপিকে ভুল বোঝার কোনো সুযোগ, কোনো পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে বিএনপি আপনার সংবিধান সংশোধন করার পক্ষে বিএনপি আন্তরিক, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিএনপি আন্তরিক, বিগত সরকারের আমলে আপনার প্রণীত অধ্যাদেশের বাস্তবায়নের প্রশ্নে বিএনপি আন্তরিক, এবং যে অধ্যাদেশগুলো নিয়ে বিএনপি এখন পর্যন্ত সিদ্ধান্ত পৌঁছতে পারেনি, সেই অধ্যাদেশগুলোও কী করে আপনার আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার একটা জায়গায় পৌঁছা যায় সকলের সম্মতি ভিত্তিতে, সেই সুযোগগুলো কিন্তু আমাদের সামনে কিন্তু আছে। ব্যারিস্টার সাজ্জাদ আলী, আপনি কি এই যে ভুল বুঝাবুঝি বা সন্দেহের জায়গার না রাখার যে কথাটি বলছিলেন আমাদের অতিথি, সেই ভুল বুঝাবুঝির জায়গাটি কি আপনার কমলো ওনার যুক্তির শোনার পর? দেখুন, এখানে 3টা শব্দ যদি বলতে হয়, এখানে আস্থা, চাপ এবং অপেক্ষার রাজনীতি চলতেছে এখন। কারণ হচ্ছে আস্থাটা
কখন তৈরি হয়? যখন আপনার কার্যক্রমে। আর যখন আপনি যখন এই আস্থাটা আপনার কার্যক্রমে আস্থা পাওয়া যাচ্ছে না, আপনি যখন অপেক্ষায় রাখছেন, আমি বারবার বলছিলাম তারা ডিসক্লোজ করছে না, তারা কিভাবে করে এই যেগুলো ওনারা ল্যাপস করছেন, যেইগুলো ওনার ইভেন দোজ ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছেন, যেমন ওনারা বলেছেন যে ভোটের কালি শুকানোর আগে ওনাদের কিছু কমিটমেন্ট ছিল, ফ্যামিলি কার্ড, আরো কিছু ইস্যু ছিল, ওনারা তো ওগুলো বাস্তবায়ন করেছেন যেগুলো ওনাদের ওনাদের কি বলে মুখ উজ্জ্বল করে অথবা পজিটিভ ইমেজ তৈরি করে মানুষের মাঝে। কিন্তু যেগুলো যেগুলো এই অথচ ভোটের কালি শুকানোর আগে কিন্তু এগুলো তো বাস্তবায়ন করার কথা আছে, হয়তো ওনারা মুখে বলেনি, কিন্তু ওনারা তো লিখিতভাবে সম্মতি দিয়েই তো এটা প্রকাশ করেছেন যে নির্বাচন হওয়ার 12 দিনের পরে প্রথম সংসদ যখন বসবে 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে, অথচ তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন। হ্যাঁ, কথা আছে এটা ভ্যালিড, ইনভ্যালিড, সাংবিধানিক, অসাংবিধানিক, কিন্তু তারা তো মেজরিটি এখন এখন তারা যেহেতু মেজরিটি, তারা তো সেটা তো তারা অপেক্ষায় না রেখে তাদের তো উচিত একটা রোডম্যাপ ডিসক্লোজ করা, কিন্তু তারা সেটা করছেন না, যার কারণে বিরোধী দলের এখন চাপের রাজনীতির দিকে হাঁটতে হচ্ছে। যেহেতু বাংলাদেশের একটা বাংলাদেশে বিশেষ করে এশিয়ার এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে এই রাজনৈতিক দলগুলোর চাপ দেওয়ার একটা প্রবণতা আছে সরকারি দলকে, বা সরকারি দলের চাপ দেওয়ার প্রবণতা আছে বিরোধী দলকে, কিন্তু চাপের পথে হাঁটতে হবে কেন? কারণ এটা তো আমাদের সকলের অঙ্গীকার, জাতির প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি, দেশকে সংবিধান সংস্কারের জন্য তো একটি বিশেষ কমিটির এর মধ্যে তো হচ্ছে সেটা হচ্ছে আমি এবং বলা হয়েছে সেখানে সবাই থাকবে, কিন্তু আপনারা বলছেন সেখানে আপনারা থাকতে চান না। না, সংবিধান সেখানে কমিটি করেছে 13 জনের মধ্যে 10 জন বা 10 জন হচ্ছেন। এটা তো সংসদের সংখ্যা অনুপাতে এটা হয়েছে। আরেকটা শব্দ বললেন আমি বুঝতে পারিনি। মানে এটা সংসদের সদস্যদের সংখ্যানুপাতে তো আসলে এই সদস্যদের নেওয়া হয়েছে। এখন হ্যাঁ, এখন এই সদস্যদের আপনি নিচ্ছেন, ঠিক আছে, তারা সেখানে তো তাদের তারা যেটাই চাচ্ছে, যেমন সংসদে যেমন 207টা ওনাদের, তো ওনারা যা চাচ্ছে তাই হচ্ছে, এখানেও তো ওনাদের মেজরিটি পাচ্ছে। এখন আপনার কথা হচ্ছে মেজরিটি আপনি দেবেন, আপনি তো পজিটিভলি এটা মেজরিটি দিচ্ছেন না, আপনি একটা কি সিন্ডিকেট করে মেজরিটিটা দিচ্ছেন, জানো? মানে তাহলে কিভাবে হলে ভালো হতো মানে আপনার দৃষ্টিতে? আমার কথাটা হচ্ছে একটা স্পেসিফিক এজেন্ডা নিয়ে এই অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের পরে 2029 সালে নির্বাচন না হয়ে নির্বাচনটা হলো 2026 সালে। কেন হলো? কারণ বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নতুন ফ্যাসিস্ট তৈরি না হওয়ার জন্য, এবং যে রক্তগুলো দিয়েছে সেই রক্তগুলোর সংজ্ঞায়িত করার জন্য, সেই রক্তগুলোর প্রতি আমাদের প্রতিদান কি, আমরা দেশের সংস্কার করব যেন নতুন ফ্যাসিস্ট তৈরি না হয়। এখন সেটা করতে গিয়ে ওনারা যে কথাগুলো দিয়েছেন মানুষের কাছে, ওনাদের নিজেদের নির্বাচন ইস্তেহারে বা জুলাই সনদের আলোকে, এইগুলো তো ওনারা বাস্তবায়ন করছেন না। শুরু তাই না, এই যে ওনারা যে ল্যাপস করে দিচ্ছেন, গুম কমিশন, কিছুক্ষণ আগে আপনার সাথে যে বিষয়টা কথা হচ্ছিল যে সংবিধান সংস্কারের সংশোধনের যে কমিটির কথা, যেখানে আপনি বলছিলেন যে এখানেও বিএনপি তার সদস্য সংখ্যা বেশি, আপনি বলছেন যে সেটা আসলে ঠিক হয়নি। আমি আপনার কাছে জানতে চেয়েছি তাহলে কি করলে ভালো হতো, যদি সংসদ সদস্যদের সংখ্যানুপাতের বিষয়টি যদি আপনারা না মানেন, তাহলে কি করলে এই কমিটি গঠন করলে ভালো হতো? এখন কমিটি গঠন করার ইস্যুটা আস্তে আস্তে পড়ে। এখন কমিটি ওখানে এজেন্ডাটা কি? এজেন্ডা তো মানে যেই সংস্কারগুলো ওনারা করছেন না সেই সংস্কারগুলোই তো, এটাই তো প্রায়োরিটি এজেন্ডা। এখন ওনারা এজেন্ডাগুলো ডিসক্লোজ করছে না কেন? কমিটি করলে তো হবে না, আর কমিটিতে ওনারা তো মেজরিটি থাকবেন। এগুলো এখানে যে স্পেসিফিক ইস্যু থাকতে হবে, এই জিনিসটা মেজরিটি থাকলেও আপনাদের তো প্রতিনিধিত্ব করার সেখানে সুযোগ আছে, আপনাদের কথা বলার, এবং আপনারা যেই দাবি চাচ্ছেন বা যে সংবিধানের সংশোধন চাচ্ছেন সেটি তো আপনারা সেখানে আলোচনা করতে পারতেন, কিন্তু আপনারা সেটাতে না গিয়েই প্রথমেই বলছেন যে আপনারা থাকবেন না। দেখেন, এখানে এখন একটু আগে আমাদের যিনি স্টুডিওতে আছেন ওনারা বলছেন যে সরকারটা গঠন হয়েছে খুব রিসেন্টলি গঠন হয়ে তাদের মধুচন্দ্রিমা চলছে, মধুচন্দ্রিমার সাথে সাথে আবার বৈষয়িক বিভিন্ন ইস্যু চলছে। এখন মধুচন্দ্রিমা বলতে তো কোনো ইস্যু না, আমার কথা হচ্ছে ওনারা যদি ভোটের হাতে কালি শুকানোর আগে যদি ওনাদের দেওয়া কথাগুলো বাস্তবায়ন করতে পারে,
তাহলে এত এত সংসদীয় সংবিধানের জন্য মানে সংবিধান সংশোধনের জন্য কমিটি করতে হবে কেন? এগুলো তো বেসিক্যালি স্পেসিফিক সবগুলো সবাই কথা দিয়ে তো ইলেকশনটা হলো, সে কথার প্রেক্ষিতে তো ইলেকশন সংবিধান সংস্কারের কমিটি না, কেন করতে হবে? সংবিধানের সংশোধনীটা হবে কিভাবে? আপনার একটা কমিটি গঠন ছাড়া, কমিটিতে আপনার আলাপ আলোচনা ছাড়া জুলাই সনদের আলোকে, জুলাই সনদের বাস্তবায়ন করার জন্যে আপনার সংবিধানের আপনার সংশোধনী আনবার জন্যে সংসদে আপনার অংশগ্রহণকারী প্রতিনিধিত্বকারী সকল দলকে নিয়ে একটি আপনার কমিটি গঠন করবার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং সেই কমিটির কাজটা কী হবে? সেই কমিটির কাজটা হবে জুলাই সনদের আলোকে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীগুলো আপনার সম্পন্ন করা। তো গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি আপনার 2/3 মেজরিটি নিয়ে আপনার সংসদে আপনার অংশগ্রহণ করছে। এটাকে তো অস্বীকার করা যাবে না। তো এখন আপনার দেখতে হবে যে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে 2/3 মেজরিটি পাওয়া সত্ত্বেও বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে অনীহা প্রকাশ করছে কিনা, কিংবা জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে কিনা, সেটা দেখবার বিষয়। কিন্তু বিএনপি কিন্তু একবারও বলে নাই যে আমরা জুলাই সনদ বাস্তবায়িত করব না। বিএনপি বলছে জুলাই সনদের ওইসব সুপারিশে, ওইসব অংশে যে সুপারিশগুলোতে, যে অংশগুলোতে বিএনপি আপনার সম্মতি দিয়েছে, নোট অফ ডিসেন্ট দেয় নাই, ওইসব সুপারিশ আপনার বিএনপি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। এবং ওইসব সুপারিশ, ওইসব ইস্যু আপনার বাস্তবায়ন করবার জন্যেই আপনার সংসদে বসে বিএনপি আপনার সকল দলকে নিয়ে একটি সংসদীয় কমিটি করে, এবং এই সংসদীয় কমিটি সংসদের ভেতরে এবং সংসদের বাইরেও আরও বিজ্ঞজনদের সাথে আলাপ আলোচনা করে আপনার আমাদের সংবিধানকে একটা গণতান্ত্রিক চরিত্র দেওয়া, আমাদের রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক একটা চরিত্র দেওয়ার জন্যে যা যা করা দরকার বিএনপি তাই করতে চায়। বিএনপি কোনো অবস্থাতেই বাংলাদেশে ফ্যাসিবাদ আপনার ফিরে আসুক, বিএনপি কোনো অবস্থাতেই এই বাংলাদেশে স্বৈর শাসন ফিরে আসুক, এটা বিএনপি কোনো অবস্থাতেই চায় না। বিএনপি কোনো অবস্থাতেই বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদ এবং স্বৈর শাসনকে বিএনপি দেখতেও চায় না। বিএনপি চায় আমরা কারা, আমরা আপনার সংসদে কারা বসে আছি, আমরা সরকারি দল, বিরোধী দল যারা সংসদে বসে আছি, তারা সবাই মিলে কিন্তু আমরা গত 17 বছর আপনার স্বৈর শাসনের বিরুদ্ধে, ফেসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা খুনের শিকার হয়ে, গুমের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে আমরা টানা আন্দোলন সংগ্রাম করে যে প্রেক্ষাপট তৈরি করেছিলাম, সেই প্রেক্ষাপটেই কিন্তু আপনার 2024-এর জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সেই অভ্যুত্থানে আপনার 1400-1500 আপনার মানুষ জীবন দিয়েছে, শত শত আপনার ছেলে মেয়ে তারা পঙ্গুত্ব বরণ করেছে, শত শত ছেলে মেয়ে তারা অন্ধত্ব বরণ করেছে। এবং সেই প্রেক্ষাপটে 12ই ফেব্রুয়ারিতে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে বিএনপিকে সংসদে পাঠিয়েছে। কাজে আজকে আপনার বিএনপির বক্তব্য, বিএনপির পরামর্শকে আপনি আমলে আনবেন না, আপনি জোর জবরদস্তি করে আপনি যা আপনার মনে চায় আপনি তাই বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা বিএনপি কেন মেনে নেবে? আমি কি রিপ্লাই দেবো প্লিজ? আচ্ছা, ত্রয়োদশ সংসদের ইলেকশনের সাথে কিন্তু একটা গণভোট হয়েছে, সেটা মাথায় রাখতে হবে। এবং সেটাতে কিন্তু 71% ভোট দিয়েছে হা ভোট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন আপনারা যে 133টা অর্ডিন্যান্সের মধ্যে যে 120টা আপনারা পাশ করে নিচ্ছেন সংসদে, সেখানে কিন্তু অনেকগুলোতে কিন্তু আপনাদের নোট আছে যে এই জিনিসটা সংশোধিত আকারে উপস্থাপন হবে। তাহলে আপনারা জুলাইয়ের যেগুলোতে ডিসেন্ডিং দিচ্ছেন সেখানে সংসদীয় কমিটি করতে হবে কেন? সেটা আপনারা আপনারা তো নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছেন এই জিনিসটা আমরা করব, সেটা কেন বিল আকারে আপনারা আনছেন না? আপনাদের তো সেটা সুযোগ ছিল। আপনারা টোটালি ল্যাপস করে দিচ্ছেন এখন ইস্যুটাকে। এখন টোটালি ল্যাপস করে দেওয়াটাকে শুভঙ্করের ফাঁকি। এখন আপনি 2/3 মেজরিটি কিন্তু আপনাকে যেমন অনেক নিরঙ্কুশ বিজয় দিয়েছে, আর অনেক কথা বলার সুযোগ দিয়েছে, অনেক পাওয়ার দিয়েছে, অনেক দায়িত্ব দিয়েছে বটে। এখন সেই দায়িত্বটা আপনি উপলব্ধি করতে পারছেন না। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আপনারা উপলব্ধি যদি করতে পারতেন তাহলে কিন্তু এই কথাগুলো বলতেন না। কারণ আপনাদের 120টার মধ্যে যদি 10-15টার বা 20টার মধ্যে যদি ইস্যু থাকে যে এই জিনিসটা আপনার সংশোধিত আকারে, এই জিনিসটার মধ্যে কিছু সংযোজন আকারে উপস্থাপন হচ্ছে, তাহলে জুলাই সনদের
পুরোটা যদি অ্যাজ ইট ইজ আপনারা সংসদে উপস্থাপন না করেন, তাহলে আপনাদের ম্যানিফেস্টোর আলোকে উপস্থাপন করেন, বলেন যে আমরা এটা 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 বলিনি, আমরা এটা বাস্তবায়ন করবো না বলেছে, আমরা এটা করবো বলেছি, সেটা উপস্থাপন করেন। আপনারা সেটা না করে আপনারা নতুন একটা থিওরি এনেছেন কি আমরা একটা সংসদীয় কমিটি করব, সেই সংসদীয় কমিটি পরীক্ষা নিরীক্ষা করবে, সেই সংসদীয় পরীক্ষা নিরীক্ষা আবার বিজ্ঞজনের সাথে পরীক্ষা নিরীক্ষা করবে। কেন লাস্ট 18 মাস তো পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আর কত মাস পরীক্ষা হলে 5 বছর পার হয়ে যাওয়ার পরে পরে তারপর কি আপনারা এটা আনবেন? এখন তো সেটাই মনে হচ্ছে, কারণ এটা তো বেসিক্যালি মানুষ আস্থা হারিয়ে ফেলছে। আমার কথাটা হচ্ছে আপনাদেরকে মানুষের আস্থাটা ফেরাতে হবে। বিরোধী দল আন্দোলনে যাচ্ছে, আমি একটু শেষ করি ভাই, বিরোধী দল আন্দোলনে যাচ্ছে কেন যাচ্ছে? কারণ তারা চাচ্ছে এটা যেন ফের 5 বছর পরে গিয়ে আলোর মুখ দেখবে, বা শেষে গিয়ে বলতে হবে যে আমরা চেষ্টা করেছিলাম, অন প্রসিডিউর ছিল, আমরা কথা দিয়েছিলাম, আমরা কথা রাখার চেষ্টা করেছি, পারিনি, আগামী 5 বছর পরে যখন ইলেকশন হবে তখন এটা বাস্তবায়ন করব, এরকম কথা যেন না হয়। আমরা 18 মাস এটা নিয়ে রিসার্চ হয়েছে, বিজ্ঞজনের আলাপ হয়েছে, আপনারাও তো ডিসেন্ডিং দিয়েছেন আলাপ করে, আপনাদের স্থায়ী কমিটি বলেন, আপনাদের বিজ্ঞজন বলেন, সবার সাথে আলাপ করে তো ডিসেন্ডিং গুলো দিয়েছেন। তার মানে হচ্ছে আপনারা তো এটা পেপারস রেডি, তাহলে আপনারা ওই পথে হাঁটছেন। আপনার তখন তো বিরোধী দল বলতে পারবে না যে আপনারা পুরো জুলাই সনদ অ্যাজ ইট ইজ আপনারা বিল আকারে উপস্থাপন করেন। আপনারা তো বলতে পারেন হ্যাঁ আমরা মেজরিটি, আমাদের 2/3 ইস্যু আছে, আমরা যেটা বলেছি সেগুলো আমরা সংসদে আনতেছি, কারণ আমরা এখানে ডিসেন্ডিং দিয়েছিলাম, সেটাও তো বলছেন না। সেটা বললেও তো এটাকে সমাধান হতো না। মানে সংসদীয় কার্যক্রমটা হচ্ছে এরকম, যেমন আপনার অন্তর্বর্তী সরকার আপনার 133টি অধ্যাদেশ জারি করেছিলেন সরকার পরিচালনার জন্য, আর এই সংসদে আপনার 133টি অধ্যাদেশ উত্থাপন করা হলো আপনার আইনে পরিণত করার জন্য আর কি। তো এই আইনে পরিণত করবার আগে আপনার সংসদে একটা বিশেষ কমিটি গঠন করে দেওয়া হলো। সেই বিশেষ কমিটিতে বিএনপি আছে, আপনার বিরোধী দল আছে, এবং তারা আলাপ আলোচনা করে আপনার 98টা অধ্যাদেশের প্রশ্নে তারা একমত হয়েছে, এবং সেই 98টা অধ্যাদেশ কিন্তু এখন আপনার পর্যায়ক্রমে কিন্তু আপনার আইনে পরিণত হচ্ছে আর কি। বাদ বাকি আপনার 15টা অধ্যাদেশ নিয়ে তাদের মধ্যে ডিফারেন্স আছে, এবং এটা বলা হয়েছে যে আমরা সংশোধিত আকারে এই 15টা অধ্যাদেশ আমরা আইনে পরিণত করবার জন্য আমরা সংসদে বিল উত্থাপন করব, এবং আপনার 4টা অধ্যাদেশ নিয়ে আপনার একটা বড় রকমের একটা আপত্তি আছে। আর সংবিধানের আপনার মৌলিক পরিবর্তন আপনি আনবেন জুলাই সনদটাকে সামনে রেখে। জুলাই সনদ হচ্ছে আমাদের সকলের সামনে জুলাই সনদ, এবং জুলাই সনদে আপনার, আমি তো বললাম জুলাই সনদে আপনার সর্বসাকল্যে আপনার 84টা সুপারিশ আছে, এবং 47টা সুপারিশ হচ্ছে আপনার সংবিধানের সাথে সম্পর্কিত। বাকি সুপারিশগুলো কিন্তু আপনার সংবিধানের সাথে সম্পর্কিত না, সেগুলো আপনার নির্বাহী আদেশ দিয়ে আপনার কার্যকরী করা সম্ভব, এবং ইতিমধ্যে অনেক আপনার সুপারিশ কার্যকরীও হয়েছে। আর যে 47টা আপনার সংবিধানের সাথে সম্পর্কিত, এর মধ্যে আপনার 2টা অংশ। একটা অংশ হচ্ছে আপনার সকল দলের আপনার ঐকমত্য আছে আপনার একটা অংশে, আরেকটা অংশে সকল দলের আপনার ঐকমত্য নাই, এবং বিএনপির আপনার নানা জায়গাতে বিএনপির আপনার আপত্তি আছে, আপনার ভিন্নমত আছে আর কি। তো ওই জুলাই সনদে কিন্তু বলা আছে যে আপনার যেসব ইস্যুতে আপনি একমত হতে পারলেন না, আপনি নির্বাচনে আপনার ইস্তেহারে সেটা আপনি উল্লেখ করবেন, এবং জনগণ যদি আপনার পক্ষে, আপনার দলের পক্ষে আপনার রায় দেয়, আপনার নির্বাচনী ইস্তেহারের পক্ষে রায় দেয়, তাহলে আপনার রাইট বর্তাবে আপনি আপনার নির্বাচনের ইস্তেহার বাস্তবায়ন করবেন। ফলে জুলাই সনদের যে অংশে আমি একমত, সেই অংশ আমি বাস্তবায়ন করব, সবাই মিলে আমরা বাস্তবায়ন করব। আর যেই অংশে আমি একমত হতে পারি নাই, আমাকে কিন্তু গত 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু আমাকে কিন্তু সেই এখতিয়ারটাও দিয়েছে কি, যে আবার জুলাই সনদেই কিন্তু সেটা বলা ছিল যে অংশে আপনি একমত না, আপনার দ্বিমত আছে, আপনার ভিন্নমত আছে, সেটা আপনি জনগণের সামনে নিয়ে যান। জনগণ যদি আপনার পক্ষে রায় দেয়, তাহলে আপনি আপনার যে ভিন্নমত ছিল, দ্বিমত ছিল, আপনার সেই ভিন্নমত এবং দ্বিমতের জায়গাটাই আপনি বাস্তবায়ন করবেন। জুলাই সনদেই কিন্তু সেটা বলা আছে। আমরা জুলাই সনদটা এই জন্যই আমরা বলি, জুলাই সনদটাকে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই, একমতের জায়গাগুলোকেও বাস্তবায়ন করতে চাই, আর দ্বিমতের জায়গাগুলোতে আমরা আমাদের নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করেছিলাম, জনগণের সামনে আমরা গেছি, জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে, এবং আমরা সামনে এই সংসদে বসেই আমরা বাস্তবায়ন করব। আরেকটা হচ্ছে যে সংবিধান সংশোধনটা আপনি কীভাবে করবেন। আপনার ধরেন যে আপনার এটা হলো যে আপনার অনেক মৌলিক পরিবর্তন সংবিধানের,
সংবিধানের মৌলিক কাঠামোকেই আপনার পরিবর্তন করতে হবে এবং এই মৌলিক কাঠামোতে পরিবর্তন আনার জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি, যেমন ধরুন যে আপনার এই যে 133টা অধ্যাদেশ, এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করবার জন্য আমরা একটা সংসদীয় কমিটি আমরা করি নাই, আমরা একটা বিশেষ কমিটি করি নাই, সেই কমিটিতে আলোচনা হয় নাই, আলোচনার ভিত্তিতে আজকে সেই বিল উত্থাপিত হচ্ছে না, হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার সংবিধানের যেহেতু আপনার মৌলিক পরিবর্তন আমাদেরকে আনতে হবে, সেই মৌলিক পরিবর্তন আনার জন্যে সকল দল মিলে, সংসদের ভেতরে সকল দল মিলে একটা কমিটি গঠনের, তো আপনার কোনো কমিটি গঠনের প্রস্তাব তো এটা কোনো অমূলক প্রস্তাব না, এবং সেই কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এও বলা হয়েছে যে আমরা সংসদের বাইরে আমরা সংবিধানের যে পরিবর্তনগুলো আমরা আনতে চাই, এই পরিবর্তনগুলো নিয়ে, এই ইস্যুগুলো নিয়ে আমরা সংসদের বাইরে যারা বিশিষ্ট জনেরা যারা আছে, আইনজ্ঞরা যারা আছে, সংবিধান বিশেষজ্ঞ যারা আছে, সকলের সাথে আলাপ আলোচনা করে যেন আমরা যেন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন হয়, সেটাই আসলে করার। সাজ্জাদ আলী, আপনাকে ধন্যবাদ দিতেই হচ্ছে। তবে আলোচনা চলবে সামনের দিনগুলোতে, যেহেতু সংসদ অধিবেশন চলছে এবং সরকারের নানা সমালোচনা আপনারা করছেন, নিশ্চয়ই তার উত্তর খণ্ডাবেন আমাদের অতিথিরা। ধন্যবাদ আপনাকে।